নির্বাচনের পর থেকে সেই গণভোটের জনরায়কে নানাভাবে অগ্রাহ্য করার এবং বাতিল করার, গণভোটের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশকে বাতিল করার নানা ধরনের চেষ্টা চলমান রয়েছে। আমরা দেখছি যে এখন অনেক যারা ক্ষমতায় আছেন তারা গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিতেও দ্বিতীয়বার ভাবছেন না। তারা নানাভাবে এ নিয়ে বিনিয়ে গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছেন এবং জুলাই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা এই সমসাময়িক প্রেক্ষাপটে দেখলাম যে আমরা দেখেছিলাম যে একজন বিচারপতি ছিলেন আওয়ামী লীগের সময়, তিনি একটা টকশোতে বলেছিলেন যে জিয়াউর রহমান হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। আপনারা হয়তো সবাই দেখেছেন, ইদানিং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি। তো সেই জিয়াউর রহমানের দলই ক্ষমতায় এসে তাকে 1 মাসের মধ্যে তার জামিনটা বাস্তবায়ন করেছে। সুতরাং আমরা যে জাতীয়তাবাদী শক্তি হিসেবে বিএনপিকে চিনতাম, আমরা সেই বিএনপিকে এখন আসলে চিনতে পারছি না। আমাদের মনে হচ্ছে যে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, একটা কথা আছে না, যে ক্ষমতায় আছে একজন কিন্তু কে চালাচ্ছে পেছন থেকে বা তার কাজকর্মে বোঝা যাচ্ছে না যে আসলে সেই নিজেকে পরিচালিত করছে, সেই দেশটা চালাচ্ছে নাকি অন্য কেউ এই দেশটা চালাচ্ছে। না হলে আমরা এরকম জিয়াউর রহমানকে সবচেয়ে বড় রাজাকার বলা, তারপর বিভিন্ন সময়ে যাদেরকে আমরা দেখেছি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটু বক্তব্য করেছেন, খালেদা জিয়াকে নিয়ে নোংরা বক্তব্য করেছেন, তাদেরকেই এখন সাথে নিয়ে ঘুরে বেড়ানো, এই জিনিসগুলো খুব অস্বাভাবিক লাগে আর কি আমাদের দেখতে। আমরা ইদানিং দেখছি যে নতুন সরকার, আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমিও সেই সরকারের অংশ ছিলাম, আমাদেরকে বারবার বলা হতো যে নির্বাচিত সরকার আসলে দেশের সব সমস্যার সমাধান, এক কথায় সব সমস্যার সমাধান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত কোনো বিষয়েই তারা আসলে সেরকম সাফল্য আমাদেরকে দেখাতে পারেনি। যদিও আপনারা হয়তো বলবেন যে ইশতেহারের কয়েকটা বিষয় বাস্তবায়িত হয়েছে, আসলে বাস্তবায়িত হয়নি। পাইলট প্রজেক্ট বা আমি একটা ইশতেহার দিলাম, সেটার একটা ছোট অংশ দিয়ে শুরু করাটা, এটা 5 দিনেও করা যায়, এটা এত বড় কোনো সাফল্য নয়। এটা বাস্তবায়িত হলে তারপর আমরা হয়তো বলতে পারবো, যদিও সেগুলো দলীয় এজেন্ডা। আমরা দেখছি যে দেশে যে চ্যালেঞ্জগুলো এসেছে, এই এক হচ্ছে ঈদ যাত্রা এবং ঈদের সময় তার ম্যানেজমেন্ট আমরা দেখেছি ভয়াবহ রকম মিসম্যানেজমেন্ট হয়েছে। এবং এমন না যে আগেরবার বেশি ভাড়া নেওয়া হয়নি, আগেরবারও নেওয়া হয়েছে, কিন্তু সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে ছিল এবং সরকারের তৎপরতা দেখা গেছে। আমরা বলেছি আমাদের দিক থেকে, আমরা অ্যাকনোলেজ করেছি যে এই প্রবলেমটা আছে, ভাড়া বেশি নিচ্ছে, আমরা চেষ্টা করতেছি কমানোর, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। বাট আমরা তাদের মধ্যে দেখলাম যে এক ধরনের একদম ফুললি ডিনায়াল, যে কোনো ধরনের বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, আপনি মিথ্যা কথা বলতেছেন, ভুল কথা বলতেছেন, সবাইকে মিথ্যাবাদী বলা টলা। কিন্তু আপনারা যারা বাড়ি গেছেন, আমরা যারা বাড়ি গেছি, আমরা যারা যাতায়াত করেছি গণপরিবহনে, তারা দেখেছি যে প্রায় 2x 3x পর্যন্ত ভাড়া অতিরিক্ত নেওয়া হয়েছে। আমরা এই যে এখন যে তেলের সংকট দেখছি, আমি সরকারে থাকা অবস্থায় আমি গভর্নমেন্টের যে পারচেস কমিটি আছে সেটার মেম্বার ছিলাম, এবং গভর্নমেন্টের পারচেস কমিটিতে প্রায় প্রতি পারচেস কমিটিতে দুটো জিনিস কমন থাকতো, তেল এবং গ্যাসের আমদানির অনুমতি দেওয়া, যে এত ব্যারেল তেল, এতটুকু গ্যাস, এটা আমদানির অনুমতি দেওয়া। কারণ যেহেতু টাকাটা ব্যাংকের রিজার্ভ থেকে যায়, ফলে ওইটা সরকারের একটা অনুমতি লাগে যে কোনো প্রতিষ্ঠান এটা দেশের বাইরে থেকে আমদানি করার ক্ষেত্রে। তো সেখানে সবসময় 2 মাসের অ্যাটলিস্ট পরবর্তীতে অথবা 3 মাস পরে সারের আমদানিটা এইভাবেই হয়, যে 3 মাস পর্যন্ত সারের মজুরটা বা 6 মাস পর্যন্ত সারের মজুরটা সিকিউর করে আমদানির প্ল্যানটা করা হয় বা অনুমতিটা দেওয়া হয়। তো আমি যদি একদম কমও ধরি, অ্যাটলিস্ট 2 মাসের অয়েল রিজার্ভ বাংলাদেশে থাকার কথা, কিন্তু আমরা দেখছি নতুন নতুন ট্যাঙ্কার জাহাজ এখনো আসছে, এবং আমরা দেখেছি যে হরমুজ প্রণালীতে ইরান বাংলাদেশের ভেসেলগুলোকে, ট্যাঙ্কারগুলোকে কিন্তু প্যাসেজ দিচ্ছে, আসতে দিচ্ছে। তাহলে 1 মাস যেতে না যেতেই কেন তেলের সংকটটা হলো? তার মানে নিশ্চয়ই কেউ মজুত করছে, নিশ্চয়ই যে বড় বড় কোম্পানিগুলোকে সরকার আমদানির অনুমতি দেয়, তারা এবং তাদের যারা ভেন্ডর আছে তারা মজুত করছে। কিন্তু আপনারা দেখেন যে সরকারের এখন পর্যন্ত এত অভিযান চালানো হয়, কোনো বড় প্রতিষ্ঠানের তেলের মজুদে কি এখন পর্যন্ত অভিযান চালানো হয়েছে কিনা, বা সেটা সিজ করে বাজারে উন্মুক্ত করা হয়েছে কিনা, বা তাদেরকে বাধ্য করা হয়েছে কিনা বাজারে তেলটা উন্মুক্ত করার জন্য? করা হয়নি। না করা হওয়ার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে তাদের সাথে আপনাদের যোগসাজশ আছে, আপনাদের মন্ত্রীদের বোঝাপড়া আছে, যে তুমি 5 টাকার তেল যদি 10 টাকা বিক্রি করো, তাহলে 2.5 টাকা আমার, 2.5 টাকা তোমার। সিম্পল ইকুয়েশন। এটা বোঝার জন্য অনেক বেশি জ্ঞানী কিছু হওয়ার প্রয়োজন নাই। তো এক্ষেত্রে আমাদের মনে হয় সরকারের শুধুমাত্র অব্যবস্থাপনা না, সরকারের এখানে এই যে পুরো সিন্ডিকেটের যে দুর্নীতির যোগসাজ, সেটার সাথে সরকারের বিভিন্ন অংশের অংশগ্রহণ রয়েছে বলে আমরা মনে করি। এবং এর বাইরেও আমরা দেখেছি যে এই সরকার গঠন হওয়ার পরে বিগত সরকারের একটা বিশেষ সিচুয়েশনে করা যেই অধ্যাদেশ, স্থানীয় সরকার অধ্যাদেশের যে পরিবর্তনটা করা হয়েছিল, আপনারা জানেন আওয়ামী লীগের
প্রতিনিধিরা ছিলেন বিভিন্ন জায়গায় এবং তারা পালিয়ে গিয়েছিলেন, ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো খালি হয়ে গিয়েছিল। ফলে তাদেরকে অপসারণ করার জন্য তখন সরকারকে এই ক্ষমতাটা দেওয়া হয় যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে অপসারণ করতে পারবে, আবার যে কাউকে প্রশাসক হিসেবে বসাতে পারবে। কিন্তু সেই প্র্যাকটিসটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই অর্থে করে নাই। করে নাই খুব স্বাভাবিকভাবে। অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা ছিল নির্বাচন দেওয়ার, সেটাও হয়নি বিএনপির বাধায়। কিন্তু সেই প্র্যাকটিসটা তারা করেনি, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের যেন প্রশ্ন না ওঠে সরকারের উপর সেই জায়গা থেকে। কিন্তু আমরা দেখলাম যে বিগত 17 বছর বা জন্মের পর থেকে যারা নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক বলতে পছন্দ করেন এবং যাকে গণতন্ত্রের আইকনই বলা হয় একরকম, মহাসচিব যিনি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি নিজে একদম জেলা পরিষদ এবং শুনছি সামনে উপজেলা পৌরসভা পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হবে। প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছেন এবং আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা তাদের ক্যান্ডিডেট। তার মানে একজন প্রশাসক হিসেবে বসে মেয়রের চেয়ারে বসে মেয়র ইলেকশন করবে, তাহলে এইটার থেকে বেশি মানে লেভেল প্লেইং ফিল্ডকে আপনারা ক্ষমতায় আছেন, আপনার নির্বাচনকে প্রভাবিত করবেন অ্যাজ ইউজুয়াল, আপনাদের ইয়া দেখেই বোঝা যাচ্ছে। তারপর আপনারা যাকে ক্যান্ডিডেট করবেন তাকেই মেয়রের সিটে বসে রাখছেন। তো মেয়র সিটে বসে আমি মেয়র ইলেকশন করলে আর বাকিদের তো ইলেকশন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই রেজাল্ট আগে থেকেই ডিসাইডেড। তো এই গণতন্ত্রকে কবর দিচ্ছেন যাদেরকে গণতন্ত্রের মহানায়ক হিসেবে আসলে তারা নিজেদেরকে বলতে চান। তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে গণতন্ত্রের হত্যাকারী। এবং মিনিস্ট্রিতে যিনি বসে আছেন বিশেষ করে বিএনপির মহাসচিব, তার তত্ত্বাবধানে যেহেতু এগুলো হচ্ছে, তো তাদের যে গণতন্ত্রের জন্য লড়াই, এটা আমাদের এখন এটা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং মনে হচ্ছে যে জাস্ট এটা ক্ষমতার জন্য লড়াই ছিল। ক্ষমতা যার কাছে তার আসলে গণতন্ত্রের প্রয়োজন নাই খুব একটা। আমরা দেখেছি যে রিসেন্ট একটা ডেভেলপমেন্ট, যে গুম সংক্রান্ত যে অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা হয়েছিল সেটা বাতিল করার সুপারিশ করেছে সংসদীয় যে কমিটি আছে তারা। তো এই গুম সংক্রান্ত অধ্যাদেশটা বাতিল করার যে ইন্টেনশন আমরা দেখলাম বিএনপির সেই সংসদীয় কমিটি, তার মধ্যে দিয়ে আসলে একটা জিনিসই প্রতীয়মান হয় যে বিএনপি সরকারও ইন্টেনশন রাখে গুম করার। তার কারণ সে গুম করার বিরুদ্ধে যেই স্ট্রং আইন এবং অধ্যাদেশ, সেটাকে ব্র্যাকেট করার মাধ্যমে সে তার গুম করার স্বাধীনতা আবার অর্জন করতে চায়। তো আমরা হয়তো সামনের দিনে এই আলামতগুলো সামনের দিনে আবার দেখতে পাবো এবং আমাদেরকে আবার ওই পয়েন্ট জিরোতে চলে যেতে হবে। আওয়ামী লীগের সময় যেমন গুম করার অভয়ারণ্যে বাংলাদেশ পরিণত হয়েছিল, সেই পরিস্থিতিতে আবার আমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে অনেক বেশি বিগত 1.5 বছর ধরে সাংবিধানিক ধারাবাহিকতা শুনতে শুনতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে একজন বলছিলেন, শুনছিলাম যে সারোজ তুষার ভাই বলছিলেন যে হিপোক্রেসির কথা। সাংবিধানিক ধারাবাহিকতার ওই অংশটাই ওনাদের প্রয়োজন, যেটা আসলে ওনাদের স্বার্থের জন্য কাজে লাগে। যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা ভঙ্গ করলে ওনাদের লাভ হয়, সেটা আবার ওনাদের জন্য হারাম। যেমন সাংবিধানিক ধারাবাহিকতা যদি রক্ষা করতে যাই তাহলে তো নির্বাচনটা 29 সালে হওয়ার কথা। এবং আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলে নির্বাচনটা হয়েছে, এবং আমাদের ছিল বলেই আমরা ইভেন নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নিজেরা আগবারই পদত্যাগ করে চলে এসেছি। কিন্তু আমরা দেখলাম যে বিগত সরকারের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি এই সরকারের মন্ত্রী পদমর্যাদায় আছেন, যদিও এই সরকার দলই আমাদের পদত্যাগ সে সময় চেয়েছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের এক ধরনের যুক্তি দাঁড় করিয়ে, কিন্তু তারাই এই ধরনের কার্যক্রম এখন করলো। তারাই আগের সরকারের গুরুত্বপূর্ণ দুজন দায়িত্বশীলকে তাদের সরকারের মন্ত্রী হিসেবে নিল। তো সুতরাং মানে এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো যাদেরকে তারা এখন পুরস্কৃত করলো তাদেরকে ব্যবহার করেছে। তো এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলাম, তো ওই সাংবিধানিক ধারাবাহিকতার ন্যারেটিভ তখন আমাদের পক্ষে উৎপাদিত হতো
ডিপ স্টেট এজেন্সি যদি সাথে থাকতো তাহলে তো সবাই বলতে পারতো যে সংবিধান অনুযায়ী 29 সালে নির্বাচন হওয়া উচিত, তাহলে এই সরকার থাক 29 সাল পর্যন্ত। তা আমরা ওই সমঝোতাটা করি নাই। আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মুক্তিকামী মানুষের দীর্ঘদিনের যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেটাকে সম্মান জানিয়েছি এবং যথাসময়ে যতটুকু দায়িত্ব একেবারে পালন না করলেই নয়, জুলাই সনদ সহ এই জায়গাটার জন্য আমরা এতটুকু করেই এই সরকার কিন্তু একটা নির্বাচন দিয়েছে এবং আপনারা ক্ষমতায় এসেছেন। কিন্তু আপনার ক্ষমতায় আসার পরেই এই নির্বাচনের প্রেক্ষাপট যে কারণে তৈরি হলো, জুলাই এবং জুলাই সনদ, সেটাকেই এক ধরনের ভায়োলেট করা শুরু করলেন এবং সেটাকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এবং আপনারা ভুলে গেলেন যে আসলে বিগত সময়ে যারাই এই ধরনের গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কি পরিণত হয়েছে। আপনারা রাজনীতি করবেন, অবশ্যই রাজনৈতিক দল মানেই রাজনীতি করবে। আপনারা জামাতের সাথে রাজনীতি করেন, এনসিপির সাথে রাজনীতি করেন, আরো অপর রাজনৈতিক দল আছে তাদের সাথে রাজনীতি করেন। আপনারা ক্ষমতা পেয়ে জনগণের সাথে রাজনীতি করা শুরু করলেন। আমরা দেখেছি আগে আওয়ামী লীগও জনগণের সাথে রাজনীতি করতো, জনগণের জনবিরুদ্ধ কাজ করার জন্য নানা ধরনের ন্যারেটিভ উৎপাদন, হাইকোর্টে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে এই সংবিধান, এই আইন, বিভিন্ন কিছু দেখানো, সেটা আমরা বিগত সময় দেখেছি। তো আপনারাও এটা শুরু করেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। এই পথে আপনাদের যাত্রাটা আপনারা শুরু করলেন। তবে এই পথের শেষটা কোথায়, বাংলাদেশে বারবার ইতিহাস সেটা দেখিয়ে দিয়েছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না আর কি। তা আপনারাও নিচ্ছেন না। তো জনগণের সাথে এই রাজনীতি, অপরাজনীতি করার ফলাফলটা হয়তো ভালো হবে না এবং সেটার জন্য আসলে খুব বেশি আপনারা খুব নেতৃত্বের দরকার হয় না। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিএনপি জামাতে, কিন্তু তারা তো নেতৃত্ব দিতে পারেন নাই। জনগণেরও তাদেরকে প্রয়োজন হয়নি। আমাদের মতো অখ্যাত লোকজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিংবা রাজপথ থেকে ধরে এনে মানুষ তাদের নেতৃত্ব বানিয়ে দিয়ে আন্দোলন সফল করে নিয়ে গেছে। তো নেতৃত্বের প্রয়োজন হয় না। আপনারা যদি বলেন যে এনসিপি নেতৃত্ব দিতে পারবে না, এনসিপির সাথে লোক নাই, জামাত পারবে না, বহুমুখ দল পারবে না, আমাদেরও দরকার নেই। যখন জাতির প্রয়োজন হবে, যখন আপনারা মানুষের সাথে অপরাজনীতিটা কন্টিনিউ করতে থাকবেন, তখন মানুষের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসবে এবং মানুষের মধ্যে থেকেই ইতিহাস সবসময় সঠিক পথেই হাঁটে। এবং ওই যে নদী যেমন তার প্রয়োজন অনুযায়ী মাটি ভেঙে 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 পার ভেঙে ভেঙে সঠিক পথটা খুঁজে নেয়, ইতিহাসও তার সঠিক পথটা খুঁজে নেয় এবং খুঁজে নিয়েছে বাংলাদেশের ইতিহাসে, সামনের দিনেও খুঁজে নিবে। এটাই বলতে চাই আজকের দিনে। তো আপনাদের প্রতি আমরা সবসময় বলেছি যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, সেটার জন্য প্ল্যাটফর্মটা আপনাদের তৈরি করতে হবে। আপনারা যদি জুলাই সনদের প্রতি গুডউইলটা দেখিয়ে সেটা বাস্তবায়নের মাধ্যমে এবং যে কমিটমেন্টগুলো আপনারা আমাদেরকে করেছিলেন, জাতিকে করেছিলেন, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যান, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি না করেন তাহলে আমাদেরকে জনতার কাতারে ফিরে যেতে হবে এবং জনতাকে সাথে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।